মমতা যুগের অবসান ঘটিয়ে রবীন্দ্র জয়ন্তীতে শপথ নিলেন শুভেন্দু। 207 আসনে জয়ী হয়ে বাংলায় প্রথমবার ক্ষমতায় বিজেপির সরকার। তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে এখনো অনিশ্চয়তা। 10 মের মধ্যে সরকার গঠন না হলে রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা। শান্তি চুক্তি চূড়ান্ত করতে আজ 14 দফা প্রস্তাবের জবাব দেবে ইরান, জানালেন ট্রাম্প। রাতের মধ্যে তেহরানের চিঠি আসার সম্ভাবনা। বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিক্টোরি ডে। নির্বিঘ্নে উদযাপনে রাশিয়ার ইউক্রেনে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা। এবং ইরানকে সহায়তার অভিযোগে 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিফা। দীর্ঘদিনের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি। রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রীরাও। বিধানসভা নির্বাচনে মমতাকে হারিয়ে 207 আসনে জয় লাভের পর রাজ্যটিতে আজ আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় এলো বিজেপি। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। আমি শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার স্থানীয় সময় বেলা 11টায় শুরু হয় বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান। রাজ্যপাল RN রবির উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দুকে পিঠ চাপড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেন্দুর পর শপথ নেন নবগঠিত মন্ত্রিসভার 5 মন্ত্রী। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। সামানি আর জুবিত রুখিয়ে দহকাতি। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে প্যারেড গ্রাউন্ডে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাদ খোলা গাড়িতে মোদীর পাশেই ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আগেই অনুষ্ঠানস্থলে হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। তাদের সঙ্গে শপথ মঞ্চে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও জেপি নাড্ডা সহ বিজেপির অনেক কেন্দ্রীয় নেতা। শ্রী শুভেন্দু অধিকারী জি কো पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। এর আগে শুক্রবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসানোর ঘোষণা দেন অমিত শাহ। এরপর সন্ধ্যায় শীর্ষ নেতাদের সঙ্গে রাজভবনে গিয়ে রাজ্যপাল RN রবির সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু। উড়িষ্যা সিএম আমাদের মোহন মাঝিজি সংবর্ধনা করলেন। বিজেপির সরকার গঠনের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশকের তৃণমূল শাসনের অবসান হলো পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন তারই এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ও বর্তমান রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। বিনিয়ামিন, RTV। তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। সবচেয়ে বেশি আসন পেয়েও সরকার গঠনের আমন্ত্রণ পাননি থালাপাটি বিজয়ের দল টিভিকে। কংগ্রেস, CPI, CPM ও ভিসিকে সমর্থন পেলেও রাজ্যপাল রাজেন্দ্র আলেকার বলেছেন বিজয় এখনও 118 জন বিধায়কের সমর্থনে প্রমাণ দেখাতে পারেননি। ফলে শনিবার তার শপথ গ্রহণও হচ্ছে না। এদিকে DMK ও AIDMKও সরকার গঠনের আলোচনা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিযোগ, পুরো পরিস্থিতিতে বিজেপির প্রভাব রয়েছে। 10 মের মধ্যে সরকার গঠন না হলে তামিলনাড়ুতে রাষ্ট্রপতি শাসনের আশঙ্কাও দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে আগামী সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবার আলোচনা শুরু হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে এমনই দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এর মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত করতে আজ 14 দফা প্রস্তাবের জবাব দেবে ইরান, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার রাতের মধ্যে তেহরানের পক্ষ থেকে সংক্রান্ত একটি চিঠি আসার সম্ভাবনার কথা বলেন ট্রাম্প। এদিকে চুক্তির চূড়ান্ত পর্যায়ে এসে হরমুজে টানা দ্বিতীয় দিনের মতো সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র ও ইরান। ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। অন্যদিকে উপসাগরটি থেকে বারবাডোসার পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে IRGC। এমন পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হলে বেপরোয়া হয়ে ওঠে ওয়াশিংটন।
1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি নাৎসি বাহিনীকে পরাজিত করে জয় পায় সোভিয়েত যুক্তরাষ্ট্র ও জার্মানি সহ মিত্রবাহিনী। প্রতি বছর 8 এবং 9 মে বিশ্বব্যাপী উদযাপিত হয় এই ভিক্টোরি ডে বা বিজয় দিবস, যার সবথেকে বড় আয়োজক রাশিয়া। এবারও বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিক্টোরি ডে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। 1940-এর দশকের পোশাক আর একই ধাঁচের নাচ। রাশিয়ার মস্কোর ডিএনএইচকে পার্কে এভাবে উদযাপন করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস। সালটা 1945। বছরের শুরুতেই জার্মানিতে অ্যাডলফ হিটলারের বাহিনী বেশ চাপে পড়ে যায়। পশ্চিম দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের বাহিনী এবং পূর্ব দিক থেকে সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি জার্মানির দিকে অগ্রসর হতে থাকে। 30 এপ্রিল অ্যাডলফ হিটলারের মৃত্যুর পর 7 মে জেনারেল আলফ্রেড জোল্ড ফ্রান্সের রেইমসে মিত্রবাহিনীর দপ্তরে প্রথম আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন এবং 8 মে জোসেফ স্ট্যালিনের অনুরোধে বার্লিনে পুনরায় একটি আনুষ্ঠানিক আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়। আর এর মাধ্যমেই প্রায় বিজয় নিশ্চিত হয়ে যায় মিত্রবাহিনীর। তাই বিশ্বের বিভিন্ন দেশ 8 মে পালন করে ভিক্টোরি ডে। যদিও সময়ের পার্থক্যের কারণে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের দেশগুলো পালন করে 9 মে। তবে সোভিয়েত ইউনিয়নের অংশ হলেও ইউক্রেন এখন আর রাশিয়ার সাথে মিল রেখে 9 মে বিজয় দিবস পালন করে না। ইউরোপীয় দেশগুলোর সাথে মিল রেখে তারা দিবসটি পালন করে 8 মে। বরাবরের মতোই এবছরও বিশ্বের সবথেকে বড় আয়োজন থাকছে রাশিয়ায়, কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রায় 2,70,00,000 মানুষ প্রাণ হারিয়েছিলেন বলে দাবি করা হয়। দেশটিতে এদিন ঐতিহাসিকভাবে সরকারি ছুটি ছাড়াও আয়োজন হয় বিশাল সামরিক প্রদর্শনীর। এবার এই কুচকাওয়াজে যোগ দিচ্ছেন লাওস, মালয়েশিয়া ও স্লোভাকিয়ার শীর্ষ নেতারাও। সামরিক কুচকাওয়াজ ছাড়াও থাকছে নানা আয়োজন। যদিও এবছর নিরাপত্তার ঝুঁকি, যুদ্ধে সামরিক সরঞ্জাম ব্যস্ত থাকা সহ নানা কারণে সীমিত করা হয়েছে রাশিয়ার এই কুচকাওয়াজ। যুদ্ধের জয় ও নিহতদের স্মরণ করেছে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ। রাস্তায় নেমে মিছিল করেছে আফ্রিকান সম্প্রদায়ের সদস্যরাও, কেননা ফ্রান্সকে মুক্ত করতে লড়াই করেছিল সেনেগাল ও অন্যান্য আফ্রিকান দেশগুলির বাহিনীও। ব্রাজিলের সেনাবাহিনী শুক্রবার রিও ডি জেনেরিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পাশে থেকে লড়াই করা সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। অনুষ্ঠান চলাকালীন 103 বছর বয়সী যুদ্ধে অংশ নেওয়া নৌবাহিনীর হোসে ওরিশিও উপস্থিত ছিলেন। উৎসব করা, অতীত ও বর্তমানকে স্মরণ করা সবসময়ই ভালো। জীবন সহজ নয়, সংগ্রাম আছে, সংগ্রাম চলতেই থাকে। আমাদের প্রস্তুত থাকতে হবে। এছাড়া অন্যান্য দেশ তো আছেই, যারা রাশিয়া সহ নিজ দেশে থেকে যুদ্ধকে স্মরণ করতে পারছে না, তারাও ভুলে যায়নি। এই যেমন রাশিয়ার পাদালা জাহাজ, যার বর্তমান অবস্থা এখন চীনের দালিয়ান শহরে। আব্দুল মালিক, RTV। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবারও পুরনো বন্ধুত্বর সামনে এলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার। নির্বিঘ্নে ভিক্টোরি ডে উদযাপনে অঞ্চলটিতে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। এবার প্রকাশ্যে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের বন্ধুত্ব। ঐতিহাসিক ভিক্টোরি ডে উপলক্ষে সেই বন্ধুত্বেরই স্মৃতিচারণ করলেন দুই দেশের বর্তমান প্রেসিডেন্ট। এর ফলাফলে এলো যুদ্ধবিরতির বার্তা। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন, তার অনুরোধেই 9 থেকে 11 মে পর্যন্ত সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে রাশিয়া ও ইউক্রেন। পাশাপাশি 1000 করে যুদ্ধবন্দীও বিনিময় করবে দুই দেশ। রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ ট্রাম্পের সম্পৃক্ততা নিশ্চিত করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে এ সমঝোতা হয়েছে। ক্রেমলিনের দাবি, সাম্প্রতিক এক ফোনালাপে ট্রাম্প ও পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মিত্রতার বিষয়টি আলোচনা করেন। সে আলোচনায় রাশিয়ার ভিক্টোরি ডে উদযাপন উপলক্ষে যুদ্ধবিরতির সম্ভাবনা উঠে আসে। মূলত 9 মে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েতের বিজয় দিবসকে মাথায় রেখে এ যুদ্ধবিরতির সময় নির্ধারণ করা হয়েছে। কিন্তু নতুন এই সমঝোতা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই সামনে আসে যুদ্ধের বাস্তবতা। ইউক্রেনের দাবি, যুদ্ধবিরতির প্রথম কয়েক ঘন্টাতেই 140টির বেশি হামলা চালিয়েছে রুশ বাহিনী। এছাড়া 850-র বেশি ড্রোন হামলার অভিযোগও করেছে কিয়েভ।
অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে কুরস্ক ও বেলগোরদ অঞ্চলে হামলার অভিযোগ মস্কোর। যুদ্ধবিরতির প্রথম 2 ঘন্টায় মস্কোর কাছে অন্তত 20টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলার আশঙ্কায় দক্ষিণ রাশিয়ার 13টি বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। যুদ্ধ বন্ধে দীর্ঘদিন ধরে মধ্যস্থতার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছিলেন ক্ষমতায় ফিরলে 24 ঘন্টার মধ্যেই যুদ্ধ শেষ করবেন, কিন্তু 1.5 বছর পরও বাস্তবে কোনো বড় অগ্রগতি দেখা যায়নি। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির ঘোষণা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও বাস্তবে যুদ্ধ এখনো থামেনি। ফলে এই 3 দিনের বিরতি আদৌ শান্তির সূচনা কিনা সেই প্রশ্ন এখনো রয়ে গেছে। বিনয়ামিন, RTV। ইরানকে অস্ত্র ও ড্রোন তৈরির উপকরণ সরবরাহে সহায়তার অভিযোগে 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ বিভাগের দাবি, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইরানের শাহেদ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল সংগ্রহে ভূমিকা রেখেছে। নিষেধাজ্ঞার তালিকায় চীন, হংকং, দুবাই ও বেলারুশের কয়েকটি প্রতিষ্ঠানও রয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের সামরিক উৎপাদন সক্ষমতা দুর্বল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ ইরানি বাণিজ্যে সহায়তাকারী বিদেশি প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থার বিরুদ্ধেও ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের ভরাডুবির পরও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, কঠিন ফলাফলের দায় স্বীকার করলেও দেশকে বিশৃঙ্খলার মুখে ঠেলে দিতে চান না। নির্বাচনে লেবার পার্টি শতাধিক আসন হারিয়েছে। অন্যদিকে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সমালোচকদের দাবি, অর্থনৈতিক সংকট, উচ্চ জীবনযাত্রার ব্যয় এবং সরকারের কিছু বিতর্কিত সিদ্ধান্তে জনসমর্থন কমেছে। তবে স্টারমার বলেছেন, আগামী সাধারণ নির্বাচনেও তিনি লেবার পার্টির নেতৃত্ব দেবেন এবং পরিবর্তনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চালিয়ে যাবেন। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের স্থানীয় সরকার নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত 2 প্রার্থী। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছেন এসপায়ার পার্টির লুৎফুর রহমান। অন্যদিকে নিউহাম কাউন্সিলে লেবার পার্টি প্রার্থী ফরহাদ হোসেন বিজয়ী হয়েছেন। মূলধারার কোনো বড় রাজনৈতিক দল থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি নির্বাহী মেয়র হিসেবে ইতিহাস গড়েছেন তিনি। এদিকে স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলে ক্ষমতাসীন লেবার পার্টির জন্য উদ্বেগ বাড়ছে। বিভিন্ন এলাকায় দলটি আসন হারাচ্ছে। অন্যদিকে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন ডানপন্থী দল রিফর্ম ইউকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে মরদেহ ঢাকায় আনা হয়। এর আগে টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত হন ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। এই 2 শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত এপ্রিলে নিখোঁজ হওয়ার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু খরবেহকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এবার বিশ্বে অন্যতম সেরা স্বাস্থ্য অবকাঠামো সম্পন্ন দেশ জাপানেও হামের সংক্রমণ দেখা দিয়েছে। স্বাস্থ্য নিরাপত্তা ইনস্টিটিউটের বরাত দিয়ে গণসম্প্রচার কেন্দ্র NHK জানিয়েছে, এবছর এ পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা 400 ছাড়িয়েছে। গত 1 দশকের মধ্যে 2019 সালেই হাম রোগীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ওই বছরে মোট 444 রোগী শনাক্ত হয়েছিল। এবার বছরের প্রথম ভাগেই 436 জন রোগী শনাক্ত হলো, যা দ্বিতীয় সর্বোচ্চ। তবে জাপানে এবছর এখন পর্যন্ত হামে কারো মৃত্যু হয়নি। যদিও 1 দশক আগে দেশটিতে হাম মুক্ত ঘোষণা করা হয়েছিল। হামের প্রকোপ টোকিও ও এর আশেপাশের 3টি জেলায় সর্বোচ্চ। এই অঞ্চলে এখন পর্যন্ত মোট 183 জন রোগীকে শনাক্ত করা হয়েছে, যা দেশের মোট সংক্রমণের প্রায় অর্ধেক। এছাড়া কিছু জেলায় গুচ্ছাকার সংক্রমণ দেখা গেছে। ধারণা করা হচ্ছে বিদেশ ফেরত অথবা বেড়াতে আসা বিদেশি পর্যটকদের মাধ্যমে জাপানে হামের সংক্রমণ ছড়াচ্ছে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের হালমাহেরা দ্বীপে অবস্থিত মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাতে 3 পর্বতারোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 2 জন বিদেশি নাগরিকও রয়েছেন। এছাড়া আরও 10 জন নিখোঁজ থাকায় চলছে উদ্ধার অভিযান। শুক্রবার ভোরে আগ্নেয়গিরিটি অগ্নুৎপাত শুরু করলে প্রায় 10 কিলোমিটার উঁচুতে ছায়ের বিশাল মেঘ ছড়িয়ে পড়ে। আহত হয়েছেন অন্তত 5 জন। দুর্গম পাহাড়ি পথ ও আগ্নেয়গিরির গর্জনের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আগ্নেয় ছাই আশেপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা। এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।